সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। সরি। আচ্ছা, আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে এটা আমাদের একটা ড্যাশবোর্ড। আমরা যে ড্যাশবোর্ড থেকে আমরা ওয়ার্ডপ্রেস আপনার প্লাগইন ইনস্টল করি বা কোনো থিম ইনস্টল করি, সেই হিসেবে আমরা প্রথমে চলে যাব আমরা অ্যাপিয়ারেন্সে। আমি একটু প্রথম থেকে দেখাচ্ছি। অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে আমরা থিম ইনস্টল করব। থিমে গিয়ে আমরা অ্যাড নিউ থিমে গিয়ে যদি আপনার কাছে থিম ডাউনলোড করা থাকে আপনার পিসিতে, সেক্ষেত্রে আপনি ডাউনলোড এটা দিয়ে করতে পারেন। অথবা আপনি যদি কোনো থিম আপনার কাছে নাই, সেক্ষেত্রে আপনি এখান থেকে যে কোনো থিম, অনেক থিম আছে আমাদের এখানে ওয়ার্ডপ্রেসে, আপনার অনেকগুলো থিম দেওয়া থাকে, যে কোনো একটা থিম আপনি নিয়ে চয়েস করবো। অথবা আপনার যদি কোনো থিম পছন্দ থাকে, যেমন আমি এনফোল্ড আমার কাছে ডাউনলোড করা ছিল, সেক্ষেত্রে আমি এনফোল্ড দিয়ে করেছি। অথবা এখান থেকে আমরা সার্চ করেও আমরা থিম নিয়ে নিতে পারি। এখানে আপনি সার্চ বার আছে, সার্চ বার দিয়ে আমরা এখান থেকে সার্চ করে আমরা এটাকে থিম নিয়ে নিতে পারি। আমরা থিমটা যদি ইনস্টল করে ফেলি, থিমটা নর্মালি আমরা থিম ইনস্টল করেছি, করার পরে আমরা চলে যাই সাধারণত প্লাগিং এ। কারণ আমাদের অনেক রকমের প্লাগিং প্রয়োজন পড়ে সাধারণত। আহ, যদি আমরা এলিমেন্টর ইউজ করি, সেই ক্ষেত্রে আমরা এলিমেন্টরটা ইউজ করতে পারি। এলিমেন্টর থিমটা আমরা প্লাগিংটা ইউজ করি। তারপর ভাইয়া যেটা দেখা হলো ইমেজিফাই, এটা এই প্লাগিংটা আমাদের ইমেজ মডিফিকেশনের জন্য বা রিসার্চ করার জন্য কাজে লাগে। পিক্সেল ইউর সাইট, এটাতে আমাদের পিক্সেল গুলো রেডি করতে কাজে লাগে। এরকম মানে আরো অনেক কন্টাক্ট কন্টাক্ট ফর্ম 7 আমাদের কন্টাক্ট ফর্ম বানানোর জন্য কাজে লাগে। আমরা এরকম অনেকগুলো প্লাগিং বিভিন্ন কাজের জন্য ইউজ করি এক একটা। এরকম অনেক প্লাগিং আছে যেটা আমরা ইউজ করতে পারি। আমি নর্মালি আমি দুটো প্লাগিং ইউজ করেছি। এরপর এনফোল্ডের সাথে দেখবেন বাম পাশে সাধারণত চলে আসে, যেমন আমি অ্যাস্ট্রা ইনস্টল করেছিলাম, অ্যাস্ট্রার ইও চলে আসে। আবার আমি যদি আমার এখানে বাম সাইডে সিরিয়ালি চলে আসে। আমি এনফোল্ড ইউজ করেছি। এনফোল্ড ইউজ করার পরে এটা হচ্ছে এনফোল্ডের ড্যাশবোর্ড। আমরা থিম অপশনে যাই। থিম অপশনে গিয়ে আমরা একটা লোগো আপলোড করি। আপনার যদি রেডি করা লোগো থাকে তাহলে আপনার জন্য সুবিধা। আমরা ধরেন আমি আবারই যদি দেখাই, আমি যেহেতু লোগো রেডি করে রেখেছিলাম, আমার ইসের জন্য লোগো রেডি করাই ছিল। আহ, আমি লোগোটা আপলোড করছি। লোগোটা সাধারণত লোগো, ফেভাইকন সবকিছু পিএনজি ফরম্যাট হলে ভালো হয়, তাই তো ভাই? জি, বুঝি নাই। বলছি লোগো, ফেভাইকন সবকিছু তো পিএনজি ফরম্যাটেই বেস্ট। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কারণ পিএনজি ফরম্যাট হলে আমরা সাইজ ছোট করে বিভিন্ন ভাবে ইউজ করতে পারি। হ্যাঁ, পিএনজি ফাইলকে ছোট বড় করা যাবে। আচ্ছা, আমার এটা আপলোড হচ্ছে। আমরা এখানে কাস্টমস লিংক দিতে পারি চাইলে, অথবা আপনার আপনি এখানে কপিরাইট ল চাইলে দিতে আপনি লিখতে পারেন। আমরা টেক্সট ইউজ করতে পারি। এখানে বিভিন্ন কিছু ইউজ করা যায়। আপনি সাইজ কত করবেন, সাইজ আপনার উপর মতো চয়েস করে নিতে পারেন, অথবা মিডিয়াম সাইজটা সাধারণত থাকে, আমরা এটা ইউজ করতে পারি। ইমেজিফাই দেখেন আমার ইমেজটাকে সে মডিফিকেশন অপটিমাইজ করে নিচ্ছে, যে আমার এটার আমার ওয়েবসাইটের সাথে সে কতটুকু দরকার সে অপটিমাইজ নিজেই করে নিচ্ছে। এই জন্য ইমেজিফাই প্লাগিনটা আমরা ইউজ করি। আমরা এই লোগোটা ইউজ করলাম। এরপর ফ্যাবাইকন, ফ্যাবিকন বলতে বোঝায় হচ্ছে আমাদের এই ওয়েবসাইটের উপরে দেখবেন যেখানে আপনার পোর্টফোলিও বা আপনি যে লেখাটা দিবেন তারপরে ছোট্ট একটা আইকন আছে, যেটাকে আমরা ফ্যাব আইকন বলি। আপনি সেম লোগোটাই আপনি ফ্যাব আইকনে ইউজ করতে পারেন, অথবা ডিফারেন্ট লোগো ফ্যাব আইকনে ইউজ করতে পারেন। এটা ম্যান্ডেটরি যে আপনি যদি আপনি সেম ইউজ করেন, দেখতে আপনার জন্য সুন্দর লাগবে। আপনি ফ্রন্ট পেজে কি দেখাবেন এটার উপর ডিপেন্ড করে আপনি ফ্রন্ট পেজে কি আসবে। আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। অ্যাবাউট আপনার ফ্রন্ট পেজ থাকবে, কন্টাক্ট আস থাকতে পারে, সিভি থাকতে পারে। আপনার হোম পেজে আমি যখন সিভি রেখেছি, যেহেতু আমি ওয়ান পেজ পোর্টফোলিও করেছি, এই জন্য আমি সিভিটা রেখেছি। এরপর দিয়ে আমরা সেভ করলাম। সেভ করার পরে আমরা চলে যাব জেনারেলে। জেনারেলে এখানে দেখেন আমাদের অনেক কিছু আছে। লোগোর কি কি হবে,
কন্ট্যাক্ট এরিয়াটা কি থাকবে, আমরা সাইড বার থাকবে কিনা, আমরা এখান থেকে সাইড বার রাখতেও পারি, আবার সাইড বার তুলেও দিতে পারি। ফ্রেমটা সাধারণত আমরা ইউজ কমই করি, এখানে এখানের এই জিনিসগুলো সাধারণত আমরা চেঞ্জ করি না, ডিফল্ট থাকে অনেক কিছু। যেহেতু আমি আসলে তার আগে একটু দেখিয়ে নিই, আমি একটা ডেমো ইম্পোর্ট করেছি। সোজা কথা, আমি কেন সহজে করেছি এটা, আমি এখান থেকে একটা ডেমো ইম্পোর্ট করেছি, এখানে পোর্টফোলিও একটা ডেমো আছে, দেখাচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই দেখেন পোর্টফোলিও ডেমো আছে, মিনিমাম পোর্টফোলিও না, আর একটা পোর্টফোলিও আছে, ডেমো। আমি এটা ইউজ করেছি সাধারণত। আমি এই ডেমোটা ইম্পোর্ট করেছি, আমি এই ডেমোটা ইম্পোর্ট করেছি, এই ডেমোটা ইম্পোর্ট করে এটার উপরে কাজ করেছি। এটা হচ্ছে মানে সহজ বুদ্ধি। যদি আপনার কাছে কোনো চয়েস থাকে যে আপনি কোনো ডেমো ইম্পোর্ট করে কাজ করবেন, তো আপনি ডেমো ইম্পোর্ট করে কাজ করতে সেক্ষেত্রে আপনি সমস্ত কিছু মডিফাই করে নিতে পারবেন সহজে। তাহলে আপনার খাটতে কমাবে, সোজা কথা কষ্ট কম হবে কাজ করতে। আমি ডেমোটা ইম্পোর্ট করেছি, যার জন্য আমার জন্য ইজি হয়েছে যে আমি এইটার উপরে জাস্ট মডিফিকেশন চালিয়েছি। দেখেন আমার ওয়েবসাইটটা দেখতে অনেকটা সিমিলার, আমি জাস্ট চেঞ্জ করেছি কিছু জিনিস, একই রকম দেখতেই। আমি জাস্ট আমার লেখাগুলো চেঞ্জ করেছি, আমার এগুলো চেঞ্জ করেছি, এটা আমার ওয়েবসাইটে আমি দাঁড় করে দিয়েছি সহজেই। এখানে এখানে আমি একটু এডিট করি উজ্জ্বল ভাই। এখানে যে ফন্ট গুলা দিয়েছেন ঠিক আছে, বাট এটা কিন্তু আই ক্যাচি হচ্ছে না। মানে আই ক্যাচি বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে মানে ভিজুয়াল হচ্ছে না তেমন একটা। ঠিক হ্যাঁ, আছে। আমি কালার গুলো চেঞ্জ করতেছি, আমি ফন্টের লেখাগুলো আরো বড় হবে এবং কালার গুলো আরো চেঞ্জ হবে। আমি জাস্ট আপাতত দাঁড় করে আমি এগুলো চেঞ্জ করতেছি। জি জি জি। তারপরে কারণ এখানে লেখাগুলো আসলে বোল্ড হবে, তারপরে কিছু কোনো কোনো লেখা আইটালিক হবে, কোনো কোনো লেখাগুলো আবার ব্ল্যাক হবে। আমি এগুলো আসলে চেঞ্জ করতেছি আস্তে আস্তে। আমি জাস্ট যেমন এটা চেঞ্জ করেছি, কারণ এটা আসলে সবগুলো ডেমো দিয়ে কম, আমি কিন্তু কোডিং ছাড়া ইউজ করতে পারতেছি না। আমি কয়েকটা করে দেখেছি, আমি এখানে করলে পরে সে হচ্ছে কি ভেঙে যাচ্ছে ফন্ট, তার জন্য এখানে আবার ডাউন কোনো খাও, H1 ইউজ করতে হচ্ছে। ফল খাও ফল। ডেমো ইম্পোর্ট করার পরে আমার এতটুকু এই পর্যন্ত দেখেন একটা জিনিস চলে আসছে, এরকম চলে আসছে জিনিসটা। एम करो, बराश भी नहीं देते हैं तब तो देखा लो। সরি, হৃদয় আহমেদ, হৃদয় আহমেদ শুনতে পাচ্ছেন? जी 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 जी। আপনার সাউন্ড একটু মিউট করেন অথবা কি বলছেন বলেন। ओ सॉरी আমি আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, আমরা জেনারেলে ছিলাম, আমরা জেনারেলে নর্মালি এরকম রাখি, অথবা আমরা কোনো কিছু চেঞ্জ করি না। মানে যদি আমরা ডেমো ইম্পোর্ট করি তাহলে চেঞ্জ করি না, অথবা আমরা চেঞ্জ করে নিই যেমন রেসপন্সিভ সাইটটা কেমন হবে, কত পিক্সেল হবে, আমরা যদি রেসপন্সিভ করতে চাই। কারণ অবশ্যই আপনার ওয়েবসাইটটা আপনার মোবাইল ভিউ, ট্যাব ভিউ এবং ডেস্কটপ ভিউ তিনটা মোডে আপনাকে রেসপন্সিভ হতে হবে। না হলে আপনার ওয়েবসাইটটা দেখে হয়তো, যেমন সবাই কিন্তু আসলে ডেস্কটপ ইউজ করে না, অনেকে ট্যাব ইউজ করে। আমাদের দেশে সাধারণত সবাই ডেস্কটপ বা ল্যাপটপ ইউজ করে, তো বাইরের দেশে ম্যাক্সিমামই ট্যাব ইউজ করে। তো আমরা যে কাজের জন্য আসলে এই কাজটা করতে চাচ্ছি, যে ওয়েবসাইটটা আমরা বানাতে চাচ্ছি, তার জন্য সেটা করতে গেলে অবশ্যই আমাদেরকে রেসপন্সিভ হতে হবে, তাই তো ভাইয়া? হুম হুম, ঠিক আছে করেন। কারণ আমাদের রেসপন্সিভ না হলে আমরা আমাদের আই ক্যাচিং না হলে আসলে আমরা কাজ করবো। কারণ আমার ওয়েবসাইটটাকে উপর ডিপেন্ড করে আমি কতটুকু কাজ গ্যাদার করতে পারবো কাস্টমারের কাছ থেকে। কারণ একজন ক্লায়েন্ট যখন আমার ওয়েবসাইটটা দেখবে যে হ্যাঁ, এর ওয়েবসাইটটা দেখে তার পছন্দ হয়েছে এবং তার সাথে কন্ট্যাক্ট করা যায়, তখনই ক্লায়েন্ট আমার সাথে কন্ট্যাক্ট করবে। হুম। এছাড়া ক্লায়েন্ট যদি পছন্দ না করে আমার ওয়েবসাইট, তাহলে কখনই আমার সাথে সে আমাকে নক করবে না, কারণ আমার ওয়েবসাইটই তার ভালো লাগেনি, সে আমি কি কাজ করব। একটা কথা রাইট। আছে বাংলায়, প্রথমে দর্শনদারি পরে গুণ বিচারি। তো আমাকে আমার ওয়েবসাইটটা অবশ্যই দেখার মতো হতে হবে, রেসপন্সিভ হতে হবে,
দেন ক্লায়েন্ট আমার সাথে কন্ট্যাক্ট করবে। আচ্ছা, এরপর আমরা চলে যাই জেনারেলে। জেনারেল সেটিং এর মধ্যে আমরা এখানে ফন্টের কালার চেঞ্জ করতে পারি। দেখেন এখানে স্পেসিফিক আপনি কালার স্কিমটা কি করবেন, চেঞ্জ করতে পারেন। অনেক রকম ফন্ট আমাদের এখানে দেওয়া থাকে যেটা আমরা চেঞ্জ করতে পারি। লোগোর হেডারের কালার আমরা চেঞ্জ করে নিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার, যেমন এটার ব্যাকগ্রাউন্ড আমি হোয়াইট রেখেছি আপাতত, আমি এখনো চেঞ্জ করছি আসলে। আমরা লোগোর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে পারি, ব্যাকগ্রাউন্ড বর্ডার চেঞ্জ করতে পারি। ডেমো ইম্পোর্ট করলে সাধারণত এই জিনিসগুলো অটোমেটিক থাকে, বাট আমরা ওগুলো মডিফাই করে নিতে পারি। এরপর লোগো এরিয়া কেমন থাকবে, লোগো এরিয়ার কালার কি থাকবে সেটা আমরা মডিফাই করে নিতে পারি। এখানে এফ দেওয়া আছে, দ্যাটস মিন এটা হচ্ছে হোয়াইট কালার। হোয়াইট কালার কালার এইটা আমরা পিক্সেল বা এরকম বিভিন্ন ওয়েবসাইট আছে, হেক্সা হেক্সা কালার ইউজ করে দেখতে পারি আমরা। মানে একটা হচ্ছে হেক্সা কালার থাকে, একটা হচ্ছে কালার থাকে। তো আমরা হেক্সা কালারও ইউজ করতে পারি, আমরা গুগল থেকে দেখে নিতে পারি এগুলো হেক্সা কালার, যে কালারটা পছন্দ হয় আমাদের নর্মালি আমরা সেটা ইউজ করতে পারি। মেইন কন্টেন্টে গিয়ে দেখেন, মেইন কন্টেন্ট প্রত্যেকটা জায়গাতে কালার কম্বিনেশন দেওয়া আছে, আমরা কি কালার ইউজ করব। এরপর স্টাইলিং এ গিয়ে আমরা যেটা করব, দেখেন এখানে বডিতে অনেক কিছু দেওয়া, মানে প্রত্যেকটা জায়গাতে স্পেসিফিক বলা আছে যে এলিমেন্ট আমরা কিভাবে এডিট করব। বাট এডিট করার সময় অবশ্যই একটা জিনিস নলেজে রাখা দরকার, আপনার প্রিভিয়াসিটা কি ছিল। কারণ যখন এডিট করবেন কোনো কোনো সময় আপনার কন্টেন্ট গুলো ভেঙে যায়। আমি কয়েকটা দেখেছি যে কাজ করার সময় অনেক সময় কন্টেন্টটা ভেঙে যাচ্ছে। যদি প্রিভিয়াসিটা আপনার মনে না থাকে, তাহলে আপনাকে নতুন করে কাজ করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই এলিমেন্ট নিয়ে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে আগে প্রিভিয়াস যেটা ছিল সেটাকে খেয়াল রাখতে হবে। অথবা এমনও করতে পারেন যে আমি প্রথম দিকে যখন কাজ করেছি তখন আমি প্রত্যেকটা পেজের স্ক্রিনশট নিতাম, একটা করে স্ক্রিনশট নিয়ে সেভ করে রাখতাম। রাখার পরে পরে ওই পেজটাতে মডিফাই করতাম। যদি কোনো কারণে দেখতাম যে কন্টেন্ট বা ইমেজ ভেঙে গেছে, যেমন অনেক সময় কি হয় দেখা গেল আমার এইটা এখানে আছে, এটা এখানে আমি এলিমেন্ট এডিট করতে গিয়ে এই ছবিটা ভেঙে গেছে, ছবিটা চলে আসছে নিচে, লেখাটা চলে গেছে, এমন অনেকবার পেয়েছি আমি। তখন আবার দেখে দেখে বসে ভাই সেই স্ক্রিনশটটা নিয়ে দেখে দেখে আবার এডিট করতে হতো, এডিট করে তারপরে আবার বসাতাম। এলিমেন্ট গুলো এইভাবেই ইউজ করতে হবে। তারপরে মেইন মেনু হচ্ছে আমার এখানে অবশ্য মেনু, যেহেতু আমি ওয়ান পেজ পোর্টফোলিও করেছি যেজন্য আমার এখানে মেনু নাই। সেদিন যেটা দেখালো ফুয়াদ ভাই যে প্রত্যেকটা সাইডে ওয়ান পেজে মেনু লাগে না সাধারণত, কিন্তু নর্মালি ওয়েবসাইট গুলোতে মেনু থাকে, যেগুলো কোম্পানি ওয়েবসাইট বা বিভিন্ন রকম আপনার কাজের ওয়েবসাইট। ওয়ান পেজে আমি কখনো মেনু দেখিনি। ফুয়াদ ভাই ওয়ান পেজে তো মেনু সাধারণত লাগে না, তাই তো? ফুয়াদ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলেন। বলছি ওয়ান পেজে তো সাধারণত মেনু লাগে না। মেনু চাইলে ইউজ করতে পারেন, বাট হচ্ছে একটা চাইলে ইউজ পেজ করবে। যেহেতু একটা পেজ যেহেতু সো ওয়ান পেজে মেনু লাগবে না, বাট উপরে যদি মেনু দিয়ে দিতে পারেন তাহলে খারাপ না, ভালোই। আচ্ছা, মেনু দিয়ে কি আমরা প্রত্যেকটা পেজের সাথে লিংক করে দেবো, তাই মানে মানে একটা এখানে প্রত্যেকটা সেকশনের সাথে লিংক করে দিবেন আর কি। হ্যাঁ সেটা করে দেওয়া যেতে পারে। আমরা মেনু দিলে আমরা মেন মেনু থেকে আমরা ইউজ করতে পারি প্রত্যেকটা সাথে, সেই ক্ষেত্রে আপনার লিংক করে দিতে হবে। বার্গার মেনু তো আসলে বার্গার মেনুটা আমি এখন মেনুটা যেহেতু রেডি করি নাই, আমি এই মুহূর্তে আসলে দেখাতে পারছি না। বাট বার্গার মেনু বলতে এই দেখেন, এই যে এটাকে বলে বার্গার মেনু। আপনি যদি মোবাইলে ইউজ করেন যখন মেনু থাকে, সাধারণত কম্পিউটারে থাকলে বা ইসে থাকলে আপনার মেনুগুলো এরকম থাকে, হোম, অ্যাবাউট, কন্টাক্ট, বিভিন্ন রকম মেনু থাকে। বাট যখন মোবাইলে চলে যায় তখন এরকম এরকম হয়ে যায়, তিনটা থ্রি ডট থাকে, এইটার উপর ক্লিক করলে আপনার এই মেনুগুলো ডাউন অ্যারোতে আসে। এটাকে বলে বার্গার মেনু, যেটা আমরা মোবাইল রেসপন্সিভ যখন করব, ট্যাব যখন ইউজ করব তখন এইভাবে চলে আসবে, এই অপশনটা আসবে। আসলে পরে এটাতে ক্লিক করলে এই মেনুগুলো এভাবে ডাউন আরো নিচের দিকে চলে আসবে, অথবা অনেকে রাইট সাইডে দিতে দেয়। এটা নর্মালি ইউজ করা যায়। মেনু ইউজ করলে আমরা এভাবে ইউজ করতে নর্মালি এরকম থাকে। এবং যদি আমরা বার্গার মেনু ইউজ করি তখন এইটা এইভাবে অপশন ইউজ করে। হেডার, আমার যে হেডারটা আছে এটা এটা হচ্ছে হেডার, একটা ওয়েবসাইটের হেডার। এটা হেডারে আমরা লোগো লেফট সাইডে দিয়েছি, দেখেন মেনুটা রাইট সাইডে হবে। যেহেতু আমি মেনু ইউজ করি নাই, মেনু ইউজ করলে আমি আমার এখানে মেনুটা চলে আসবে। যে মেনুটা নিয়ে কথা বলছিলাম যে আমাদের
এখান থেকে মতো মেনুটা চলে আসবে, যে মেনুটা আমরা ইউজ করতে পারি। আমি এটা লেফট সাইডে রেখেছি, আমার লোগোটা লেফট সাইডে আছে, লোগোটা ইউজ করিনি, আমি ছবি ইউজ করেছি। চাইলে এখানে আমি একটা আমার লোগোটাও আমি ইউজ করতে পারি, বাট আমি ইউজ করিনি, করা যেতে পারে। স্টিকি হেডার যদি আমি অন করি, আমি একটু দেখাচ্ছি স্টিকি হেডারে কি হবে। স্টিকি হেডার যাতে কাজ করছে না আসলে। কত মেনু না থাকলে কি স্টিকি হেডার কাজ করে? না, কাজ করবে না। স্টিকি হেডার কাজ করতে হলে অবশ্যই মেনু থাকতে হবে, যদি মেনু মেনু আইটেম রাখতে হবে, হ্যাঁ। তাহলে স্টিকি হেডারটা কাজ করতো। আমি পরে মেনুটা এডিট করে করবো না, অসুবিধা নেই। সাইড বারের ক্ষেত্রে আমরা সাইড বার সেটিং করতে পারি। আমার এই আমি যদি যেরকম ব্লগ আছে, ব্লগ ওয়েবসাইট গুলো বা নিউজ পেপার যে সাইট গুলো আছে দেখবেন, আমি একটু নিউজ পেপার যদি যাই, এটা হচ্ছে সাইড বার। দেখেন এই সাইডে অনেকগুলো থাকে, যেগুলো আপনার ইউজ করতে পারেন। একটা রাইট সাইডে থাকে, অনেকগুলো লেফট সাইডে থাকে, যে যেভাবে ইউজ করে। রাইট সাইডেও ইউজ করা যায়, লেফট সাইড ইউজ করা যায়। আমরা সাইড বারে ইউজ করতে পারি চাইলে, এখানে অপশন দেওয়াই আছে, লেফট সাইড বার বা রাইট সাইড বার, যেটা আমরা ইউজ করতে চাইলে করতে পারি। এরপর ফুটারে যেমন ফুটারে আমি সোশ্যাল মিডিয়া ইউজ করেছি, সোশ্যাল মিডিয়া আইকন ইউজ করেছি, যেগুলো আমার অ্যাকাউন্ট আছে নর্মালি, এবং এটা হচ্ছে ফুটার। এখানে একটু এই জিনিসটা চেঞ্জ হবে, আমি চেঞ্জ করবো পরে। দেখেন ফুটারে আমি এখানেও যেগুলো ইউজ করেছি, দেখেন ক্লিক করলে সরাসরি আমার পেজে চলে যাচ্ছে। এটা হচ্ছে ফুটার। আমি যদি লিঙ্কডইনে ক্লিক করি, সবগুলো আমার পেজে চলে যাচ্ছে। আমরা এইভাবে ফুটার ইউজ করতে পারি, আমি টপেও ইউজ করতে পারি, আবার নিচেও ইউজ করতে পারি। এটা হচ্ছে ফুটার। সোশ্যাল মিডিয়া আইকনটা দিয়ে রেখেছি, এটা আমি রাখতেও পারি, নাও রাখতে পারি, যেহেতু ফুটার এখানে আমি অলরেডি ইউজ করেছি, আমার মনে হয় এখানে না রাখলেও চলে এটা। লেআউট বিল্ডারটা হচ্ছে আসলে আমরা যেহেতু ওয়ান পেজ এসইওতে আসলে এত কিছু ইউজ করে না, ওয়ান পেজ ওয়েবসাইটটাতে সাধারণত আমরা পেজটাকে সুন্দর করে সাজিয়ে মেনু রেডি করে দেই। তো ওয়ান পেজে খুব বেশি মডিফিকেশন বা ইয়ের কিছু নাই, যদি আপনি ডেমো ইম্পোর্ট করেন তাহলে লাগে না। বাট আপনি কিছু কিছু জিনিস আছে, যেমন আমরা এই টগল ইউজ করতে পারি। টগলটা হচ্ছে, আমি টগলটা আপনাকে একটা স্যাম্পল দেখাতে পারবো কিনা। আচ্ছা, এটা হচ্ছে টগলের স্যাম্পল। আসলে সাধারণত ধরেন আপনি দুইটা কোয়ালিটি বা কোনো একটা জিনিসের টেবিলে ইউজ করবেন, টেবিলের মধ্যে আপনি দুইটাতে ক্লিক করলে, এটাতে ক্লিক করলে ধরেন একটা টেবিল আসবে। এই দেখেন পিজায় একটা আসছে, পাস্তায় একটা আছে, তো ক্লিক করলে আপনার নিচে চলে আসবে আপনার ডিটেলসটা। আপনার সেখানে আইটেম থাকতে পারে বা যে কোনো কিছু থাকতে পারে। টগল আমরা ইউজ করতে পারি। এটা হচ্ছে টগলের বড় স্যাম্পল। দেখেন এখানে বাটন দেওয়া আছে, এই বাটনটা আপনি ক্লিক করবেন, সেই বাটনের ডিটেলসটা নিচে শো করবে। আপনি আবার এটা ক্লিক করলে অনেক টগল প্লাগিং আছে, টগল প্লাগিং এ ক্লিক করলে আপনার রাইট সাইডে শো করে। অনেকগুলো টগলের ডাউন অ্যারো তো শো করে। টগলটা আমরা এইভাবে ইউজ করতে পারি। যেহেতু আমরা ব্লগ করিনি এখনো, ব্লগের সাইটটা আমি একটু এখন দেখাতে পারছি না, বাট ব্লগ সাইট সেদিন যেটা দেখিয়েছিল, এইভাবে আমরা ব্লগের জন্য অনেকগুলো অপশন আছে ব্লগের, আমরা একটা একটা করে ইউজ করতে পারি। ব্লগের গুলো এলিমেন্ট ইউজ করতে পারি, মডার্ন স্টাইলে ইউজ করতে পারি। সোশ্যাল মিডিয়া প্রোফাইল মাত্র যেটা দেখালাম, আমি আমি ফুটারে যেগুলো ইউজ করেছি সোশ্যাল মিডিয়া, আপনি এখানে আপনার লিঙ্কটা দিয়ে দিবেন।
তাহলে আপনার এটা অটোমেটিক আপনার এটা শো করবে। আপনি এখানে লিখে দিবেন আপনি কি চাচ্ছেন। ফেসবুক চাইতে ফেসবুক দিতে পারেন, লিঙ্কডইন দিতে পারেন, আপনার হোয়াটসঅ্যাপ দিতে পারেন, টুইটার দিতে পারেন, ভিমো দিতে পারেন। আপনি চাইলে আপনার ইউটিউব দিতে পারেন। এখানে আপনি প্লাস করলেই আরেকটা প্লাস চলে আসবে। আপনি যতবার প্লাস করবেন, আপনি যতগুলো দিতে চান ততগুলো দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ আমি যদি এখানে টুইটার দেই বা আমার যদি ইউটিউব লিঙ্ক দেই, ইউটিউব লিঙ্ক চাইলেও আমি দিয়ে দিতে পারি। আচ্ছা, ওয়েজেসে গিয়ে এটা আবার আপডেট করতে হবে যে আমরা কয়টা চাচ্ছি। তো আচ্ছা, এখানে দেখেন আমরা এনফোল্ড ফেসবুক লিঙ্কডইন, এখানে যদি আমি ইউটিউবেরটা এনাবেল করে দিই তাহলে ইউটিউব এনাবেল হয়ে যাবে। লেআউট বিল্ডার বিল্ডার বলেছে, আমরা লেআউটটা এভাবে আপডেট করতে পারি। আমরা এখানে দেখেন জেনারেল বিল্ডিং এ যদি আমরা ডিসেবল অ্যাডভান্টেজ করে দিই তাহলে এটা ব্যাক এন্ডের কাজ। এটা আমরা যদি আপনারা ব্যাক এন্ডের কাজ বলতে আমি একটু দেখাতে পারি। এডিশনাল সিএসএস, যারা আসলে সিএসএস কিছুটা যদি জানেন ভালো, যদি না জানেন তাহলে আসলে সিএসএস কাজ করতে পারবেন না। যেমন ধরেন আমি আপনার একটা স্যাম্পল যদি দেখাতে পারি। যাও পরে।
দেখেন আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারি। এই কালারটা আবার আমি এখান থেকে চেঞ্জ করলে এটা সেভ হবে না কখনো। এখান থেকে চেঞ্জ করেছেন আপনার, আবার আপনি যদি বাইরে ক্লিক করেন এটা অটোমেটিক, আপনি যদি রিফ্রেশ করেন আপনার সেম কালারে চলে আসবে। আমি রিলোড করে দেখাচ্ছি। কিন্তু যদি এটাকে আমরা সিএসএস এ গিয়ে এডিট করি, কারণ আপনি এখান থেকে এডিট করতে গেলে আপনাকে এডিট করতে হবে, এখান থেকে যদি আপনি ইন্সপেক্ট করে আপনি এই লিঙ্কটাকে ধরে যদি আপনি এডিট করেন কোনো কিছু, সিএসএস এ গিয়ে যদি এডিট করেন, সেক্ষেত্রে আপনি যেটা এডিট করবেন সেটা এডিট হয়ে যাবে। আপনি কালার চেঞ্জ করতে পারেন, আপনি ফন্ট বড় ছোট করতে পারেন, আপনি আইটালিক করতে পারেন বা ই করতে পারেন, যাই করবেন তাই চলে আসবে। আপনি সিএসএস গিয়ে এটা মডিফাই করতে হবে, কারণ আপনি কখনোই বডিতে আপনি ডিরেক্টলি মডিফাই করতে পারবেন না। আপনি যদি এখানে থিম এডিটর ফাইলে যদি মডিফাই করেন, আপনার কন্টেন্ট ভেঙে যেতে পারে কোনো কারণে। সেক্ষেত্রে আমরা সহজে যেটা করা যায় সেটা হচ্ছে আপনি কাস্টমসে গিয়ে এই কাস্টম সিএসএস গিয়ে এডিশনাল সিএসএস কাস্টমসে যাবেন, যে এডিশনাল সিএসএস গিয়ে আপনি এই জিনিসটা সিএসএস কোডিং যদি জানেন, যদি না জানেন তাহলে ভুলেও এই পেজগুলো এই কাজগুলো করবেন না, কারণ একটু ভুল হলে আপনার পুরো রেডি করা ওয়েবসাইটটা নষ্ট হয়ে যাবে। অবশ্যই আপনাকে সিএসএস জানতে হবে। দেখেন আমি এখানে কালার রেড করে দিয়েছি, ও রেড হয়ে গেছে। দেখেন আমি আপনাকে যে জিনিসটা দেখালাম, এডিশনাল সিএসএ আপনি যদি কন্টেন্ট না বুঝেন যে কোনটা ধরলে আপনার এখানে, কোন জিনিসটা ধরলে আপনার এখানে চেঞ্জ হবে, তাহলে কিন্তু আপনি করতে পারবেন না। অতএব এডিশনাল সিএসএস না জানলে কখনোই টেস্ট করার জন্য এডিট করবেন না। আমি এটা দেখানোর জন্য যে আপনি কখনোই এডিশনাল সিএসএস ইউজ করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি সিএসএস এর কাজ না জানবেন। কারণ সিএসএস জিনিসটা, আপনি যেমন পিএইচপি, সিএসএস খুব একটা মানে ওয়েবসাইটের ক্ষেত্রে একটা ঝামেলার জিনিস, যেটা আপনি যদি না জানেন, আপনি যদি সিএসএস কোনোভাবে এডিট করেন, আপনার পুরো ওইটা আবার নতুন করে সাজাতে হবে। যার জন্য সিএসএস না জানলে এডিট করবেন না। এরপর আছে পারফরমেন্স। পারফরমেন্সটা তো আমরা ওই যে ভাইয়া সেদিন যেটা দেখালো আমাকে, যে এটা দিল, ওইটা দিয়েই আমরা এই পারফরমেন্স মনিটরিং করতে পারি প্লাগইন দিয়ে। যার জন্য এই পারফরমেন্স মানে এনফোল্ডার এই পারফরমেন্সটা আমাদের ইউজ না করলেও চলে, আমরা প্লাগইন ইউজ করতে পারি, অনেক কিছু আমরা প্লাগইন ইউজ করতে পারি। যেমন এসইও সাপোর্ট, এটাও আমাদের প্রয়োজন নাই, কারণ আমরা ইউএসটি এসইও ইউজ করতে পারি। ভাই ইউএসটি তো বেস্ট। পদ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, আরেকবার বলেন ভাই, উজ্জ্বল ভাই। বলছি এসইওর ক্ষেত্রে তো ইউএসটি বেস্ট। হ্যাঁ, ইউএসটি এসইও। এসইও এসইওর প্লাগইন এখন দেখানোর দরকার নাই, এসইও প্লাগইন পরে। দেখাচ্ছি না, মানে যেহেতু আমি বলতেছি যে এই জিনিসটা আমরা এখানে ইউজ না করলেও চলে, কারণ যেহেতু আমরা ইউএসটি ইউজ করব, হ্যাঁ হ্যাঁ। এক্ষেত্রে আমরা এই প্লাগিং এর বা থিমের এই জিনিসগুলো ইউজ করব না। এই এসইও সাপোর্ট, পারফরমেন্স, এগুলো আমাদের ইউজ না করে, যেহেতু আমরা এইসব ক্ষেত্রে প্লাগিং ইউজ করবো সাধারণত। জি। নিউজলেটারটা আমরা ইউজ না করলেও পারি, কারণ নিউজলেটার করতে গেলে আপনাকে একটা এপিআই কি জেনারেট করতে হবে। গুগল সার্ভিসটা আপনার ইউজ করতে পারেন। গুগল সার্ভিসটা ইউজ করার ক্ষেত্রে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে আপনার গুগল সার্ভিসের আপনি আপনি আপনার লোকেশন দিতে পারেন গুগল সার্ভিসে, আপনি আপনার ম্যাপটা দিয়ে দিতে পারেন চাইলে। আপনার ম্যাপটা দিয়ে দিলে দিয়ে দিতে পারেন, সমস্যা নেই গুগল সার্ভিসে গিয়ে।
হলো এটা। গুগল সার্ভিসে গেলে আপনার যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে ম্যাপ ইউজ করতে পারি উপরে বা নিচে। উপরে বা নিচে যে কোনো জায়গায় আমরা ম্যাপ ইউজ করতে পারি। উপরে বা নিচে আমরা যে কোনো জায়গায় গুগল ম্যাপটা ইউজ করতে পারি। আমরা চাইলে আমরা এখানে গুগল ম্যাপটা দিয়ে দিতে পারি, তাতে আপনার লোকেশনটা খুঁজতে সুবিধা হবে। যেই আপনার লোকেশনটা খুঁজতে যাবে সে আপনাকে খুঁজে বের করতে হবে সহজেই যে আপনি কোথায় আছেন। আমরা অনেক জায়গাতে ম্যাপ ইউজ করি। আমি যদি দেখাতে চাই কিভাবে ইউজ করেছে। দেখেন উনি ম্যাপটা ইউজ করেছে যে উনি কোথায় আছেন। ওনাকে ক্লিক করলে একবারে খুঁজে পাওয়া যাবে উনি কোথায় আছেন, যেহেতু ম্যাপটা হয়তো যেহেতু আমি ইউজ ওপেন করেছি যার জন্য উনি কাজ করছেন। এটা এটা হচ্ছে যে লোকের পোর্টফোলিও এনফোল্ডের এনার প্রেজেন্ট লোকেশন। এটা আপনি চাইলে আপনি গুগল ম্যাপ ইউজ করতে পারেন চাইলেও। সেক্ষেত্রে গুগল ম্যাপ ইউজ করতে গেলে কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হয়। সেটা হচ্ছে আপনার গুগল সার্ভিসে গেলে দেখবেন যে গুগল ম্যাপে এখানে আপনার গুগল অ্যানালিটিকের কোডিং ট্র্যাকিং কোড দিতে হবে আপনাকে। গুগলের ক্যাপচার ইউজ করতে হবে, গুগলের এপিআই কি ইউজ করতে হবে, দেন আপনি গুগল ম্যাপটা আপনার ওয়েবসাইটে ভিজিবল করতে পারবেন। এছাড়া আপনার ওয়েবসাইটে গুগল ম্যাপ ভিজিবল হবে না। ডেমো ইম্পোর্ট তো প্রথমেই দেখিয়েছি, আপনি ডেমো ইম্পোর্ট করতে পারেন। ডেমো ইম্পোর্ট করেই ওয়েবসাইট করতে পারেন, এটা সহজ বুদ্ধি। ইম্পোর্ট ইম্পোর্ট এক্সপোর্ট একই বিষয়। থিম আপডেট করতে চাইলে আপনি থিম আপডেট করতে পারেন। এবার যাই আমরা একটু প্লাগিং এ যাই। আচ্ছা, কন্টাক্ট ফর্ম 7 আমরা চাইলে ইউজ করতে পারি। আসলে কন্টাক্ট ফর্ম 7 এর কাজ অনেকগুলো আছে, আমরা কন্টাক্ট ফর্ম 7 চাইলে ইউজ করতে পারি। কন্টাক্ট ফর্ম দেখেন কন্টাক্ট ফর্ম 7 কি থাকে এখানে। যদি আপনি একটা কন্টাক্ট ফর্ম দিয়ে দিতে পারেন, আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। যদি আপনি কন্টাক্ট ফর্ম ইউজ করতে চান আপনার ওয়েবসাইটে, দ্যাটস মিন আমি যদি চাই এখানে কেউ আমার ওয়েবসাইট ভিজিট করবে, ওয়েবসাইটটা ভিজিট করার পরে যেহেতু আমার একটা কন্টাক্ট পেজ থাকে, সেই কন্টাক্ট পেজে আপনি এই জিনিসটা এরকম দেখতে চান যে এরকম থাকবে আপনার ফর্মটা। কন্টাক্ট ফর্ম নামের একটা স্যাম্পল দেখাচ্ছি আমি। template
দেখেন এটাও একটা কন্ট্যাক্ট ফর্ম, এটাও কন্ট্যাক্ট ফর্ম। আমরা কন্ট্যাক্ট যে পেজটা থাকে আমাদের, নর্মালি কন্ট্যাক্ট পেজে গেলে সে কি পূরণ করবে, ধরেন আপনার সাথে একজন লোক কন্ট্যাক্ট করবে, আপনার ওয়েবসাইটে তার পছন্দ হয়েছে, সে আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায়, কিভাবে কন্ট্যাক্ট করবে? আপনার ইয়ার নেম রাখতে পারেন, নেমটা ম্যান্ডেটরি, ইমেইলটা ম্যান্ডেটরি। দেখেন ইওর নেম এটা ম্যান্ডেটরি, ইওর ইমেইল এটাও ম্যান্ডেটরি। সাবজেক্ট কি বিষয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছে উনি সাবজেক্টটা দিবে, সাবজেক্টের উপর একটা মেসেজ থ্রো করবে, থ্রো করে সাবমিট নামে একটা বাটন থাকবে, সেন্ড বা সাবমিট যে কোনো একটা থাকতে পারে, আপনি যেটা লিখে কমফোর্টেবল করবেন, বা আপনার কাছে যেটা মনে হবেন যে আপনার ক্লায়েন্ট যেটা গ্রহণযোগ্য, সেন্ড সাবমিট দুটা সিমিলার থিং, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। এই বাটনটা রাখবেন, বাটনে ক্লিক, উনি এগুলো পূরণ করার পরে সেন্ড বাটনে ক্লিক করলে আপনার কাছ থেকে আপনার কাছে সেই মেইলটা চলে আসবে। এটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7 এর কাজ। ভাই আর কিছু? ওনারা বুঝছেন কিনা জিজ্ঞেস করেন। হ্যাঁ, এবার আপনাদের কোনো প্রশ্ন আছে থাকলে একটু বলেন ভাইজানরা। জি ভাই, আপনি যে সিএসএস এর কথাটা যে বললেন না, হ্যাঁ, ওটা তো আর সবাই পারে না, এমনকি আমিও পারি না। আমি তো এটাই বললাম। এখন এটা আমি কিভাবে, আচ্ছা, এখন সিএসএস যদি, বলেন, হ্যাঁ বলেন, আপনি বলেন, বলেন বলেন বলেন। না আপনি আগে বলে নেন, সমস্যা নেই। সিএসএস এখন যদি আমি ইউজ করতে না পারেন বা সিএসএস এর কোডিং গুলো যদি আপনি না জানেন, দুইটা অপশন আছে, একটা হচ্ছে W3 স্কুলে যাবেন। এটা হচ্ছে, আমি আপনাদের সিএসএস ইউজ করবেন না প্রথমে বলে রাখলাম, যদি আপনি সিএসএস সম্পর্কে না জানেন, আর যদি মনে করেন আপনার কোনো কোনো ক্ষেত্রে ইউজ করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে কোডিং গুলো দেখার জন্য W3 স্কুলে যাবেন। দেখেন আমি আপনাদের জন্য ওয়েবসাইটটা ওপেন করে রেখেছি। W3 স্কুলে গেলে আপনি যে কোনো রকমের কোডিং চান, দেখেন আমি এই যে যেটা ওপেন করেছি সেই কোডিংটা ওরা অলরেডি দিয়ে রেখেছে, আপনি এই কোডিংটা আপনি ইউজ করতে পারেন। কিন্তু কোডিংটা কোথায় ইউজ করবেন এই জিনিসটা আপনাকে জানতে হবে। আপনি কোডিংটা কপি করলেন আর গিয়ে পেস্ট করে দিলেন, কোথায় পেস্ট করবেন, কোথায় দিলে কাজ করবে, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে, দেন আপনি সিএসএস টা ইউজ করবেন। বুঝতে পেরেছি? জি ওকে, উনি যেটা দেখাইছেন এটা ঠিক আছে, ভালো। অ্যান্ড মোটামুটি এটা যদি করতে পারেন আপনারা তাহলে চলে। হুম? আর যদি করতে সমস্যা হয় বা করতে যদি না পারেন, তাহলে আপনাদের ডোমেন এবং হোস্টিং নেওয়া উচিত অবশ্যই, নিয়ে তারপর একটা কাজ করা উচিত। যেমন দেখেন আমি একটা জিনিস দেখাই, pantheon.io দিয়ে একটা ফ্রিতে আপনি হচ্ছে আপনার আহ ইয়া ক্রিয়েট করতে পারেন, কি বলে, একটা পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। তো পোর্টফোলিও ওয়েবসাইটটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি, একটু দেখেন। তো মানে কোনো, আমি তেমন কোনো কিছু এখানে এখন পর্যন্ত করি নাই, একটু আগে আপনাদের আপনাদের ক্লাস শুরু করার আগে ক্লাসটা শুরু করেছি। তো আর বেসিক্যালি একটা কথা মাথায় রাখবেন যে পোর্টফোলিও সাইটগুলো সাধারণত ওয়ান পেজ হয়, ঠিক আছে? পোর্টফোলিও সাইটগুলো সাধারণত ওয়ান পেজ হয়। তো পোর্টফোলিও সাইটগুলোতে কয়েকটা জিনিস একটু মাথায় রাখবেন, যে পোর্টফোলিও সাইটে কি কি থাকে। এই যে এইখানে যেই অপশন গুলা বা মেনু, একটু টপিক গুলো একটু লিখে নেন, কি কি পেজ, কি কি পেজ থাকবে না, এগুলা আমি লিখে দেই, আপনারা মিস্টেক করে ফেলবেন, আমি লিখে দিই। হোম, অ্যাবাউট আর কন্ট্যাক্ট থাকলেই তো চলে, এছাড়া কি আরো কোনো কিছু প্রয়োজন আছে? বুঝি নাই আপনার কথাটা। হোম, অ্যাবাউট এবং কন্ট্যাক্ট,
এই তিনটা হলেই তো একটু মনে হয় থাকবে হয়তো মাস্ট। হয়ে যেত। জি। মেনুর মধ্যে একটা হচ্ছে হ্যাঁ। প্রাইমারি মেনু, হ্যাঁ। প্রাইমারি মেনুতে কি কি পেজেস থাকে, কি কি পেজেস থাকবে প্রাইমারি মেনু? এটা হচ্ছে হোম, অ্যাবাউট, এই দুটো জিনিস তো মাস্ট। 3 নাম্বার হচ্ছে পোর্টফোলিও, 4 নাম্বার হচ্ছে সার্ভিসেস, এবং 5 নাম্বার হচ্ছে কেস স্টাডিজ। ঠিক আছে? এবং কন্টাক্ট কোনো পেজ আমরা রাখবো না, একটা কন্টাক্ট বাটন রাখবো। কি রাখবো? কন্টাক্ট বাটন। কন্টাক্ট বাটন তো অবশ্যই ওইখানে কন্টাক্ট বাটনের ভেতরে আমরা একটা ফর্ম দিব, ফর্ম। ঠিক আছে? ফর্ম দিব, বা আমাদের সাথে যোগাযোগ করার যে অপশন গুলো আছে সেই অপশন গুলো সেখানে দিয়ে দিব। তার মানে বুঝতে পারলাম কি কি লাগবে। আমাদের হোম লাগবে, একটা অ্যাবাউট পেজ লাগবে, একটা পোর্টফোলিও পেজ লাগবে, একটা সার্ভিসেস পেজ লাগবে, একটা হচ্ছে কেস স্টাডিজ লাগবে। তো এগুলো একদমই ইজি, এগুলো একদমই ইজি। তেমন মানে কঠিন কোনো জায়গা এখানে নাই, খুবই কম। তার মধ্যে আমি আজকে রাতে আপনাদেরকে একটা ভিডিও দিব, সেই ভিডিওর কাজগুলো আপনারা করে রাখবেন, সেই ভিডিওর কাজগুলো করে রাখবেন। এবং আমি চাই আপনাদেরকে নেক্সট দিন, মানে আজকে আমি যে ভিডিওটা দিব সেই ভিডিওটা আপনারা পুরো কাজটা করবেন। আমার কথা বোঝার চেষ্টা করেন। আজকে যে ভিডিওটা আমি দিব, পাবলিশ করব, ওই ভিডিওর পুরো কাজটা আপনারা কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরে নেক্সট দিন আমরা হচ্ছে পোর্টফোলিও পেজ এবং কেস স্টাডিজ পেজ, এই দুইটা পেজকে এডিট করব। পোর্টফোলিও পেজ এবং কেস স্টাডিজ পেজ উইথ এলিমেন্টর। আমি যে ভিডিও দিব সেই ভিডিওতে হচ্ছে এলিমেন্টর এখন পর্যন্ত নাই। তো প্রাইমারি মেনুতে এগুলো থাকবে, এবং বাদ বাকি আর কোনো মেনু আপনার ইচ্ছা হইলে থাকলো, না ইচ্ছা হইলে নাই। আমি বুঝতে পারছি এখানে সেকেন্ডারি মেনু অতটা প্রাধান্য পাবে না, প্রাইমারি মেনুটা বেশি ইম্পর্টেন্ট। এবং আপনি চাইলে এই সবগুলোকে একটা পেজের মধ্যে রাখতে পারেন, অথবা চাইলে আলাদা আলাদা পেজের ভেতরে রাখতে পারেন। তো সার্ভিসেস এর ভেতরে আরেকটা জিনিস করতে পারেন, এখানে আরেকটা অপশনাল একটা বিষয়। হোম পেজের ভেতরে মাথায় রাখবেন, হোম পেজের ভেতরে আপনার অবশ্যই একটা প্রাইসিং রাখতে হবে। কি রাখতে হবে? একটা প্রাইসিং। কিন্তু এখানে একটা কথা আছে, আপনি যদি আপনাকে এজেন্সি হিসেবে দেখাতে চান তাহলে প্রাইসিং দিবেন, আর যদি এজেন্সি হিসেবে দেখাতে না চান তাহলে প্রাইসিং দেওয়ার প্রয়োজন নাই। ক্লিয়ার? কথা ক্লিয়ার হয়েছে? তো এই কাজটুকু করেন, তো নেক্সট ডেতে আমরা একটা পূর্ণ ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলতেছি। ঠিক আছে? আর আমি লিঙ্কটা আজকে রাতেই পাবলিশ করছি, আপনাদেরকে ভিডিওটা আজকে রাতেই পাবলিশ করে দিচ্ছি। ওকে? হ্যাঁ পদ ভাই, একটু প্রাইসিং বলতে যেটা বুঝেছেন হোম পেজে, যদি আমি মানে যেহেতু পার্সোনাল পোর্টফোলিও, এখানে কি প্রাইসিং জিনিসটা খুব মানে অ্যাড করলে কি ইফেক্টিভ হবে? আপনি চাইলে অ্যাড করতে পারেন, কিন্তু যেহেতু পার্সোনাল, হ্যাঁ। পার্সোনাল বলতে আমি কি বুঝাইছি সেটা হচ্ছে, আপনি যদি একদম ফ্রিল্যান্স, মানে আহ, মানে মার্কেট প্লেসের উপর যদি নির্ভর করে থাকেন, ঠিক আছে? হুম। হুম। মানে আপনি যদি শুধুমাত্র মার্কেট প্লেসের উপর নির্ভর করে থাকেন, যে মার্কেট প্লেসে এই ওয়েবসাইটটা জাস্ট দেখাইতে চাইতেছেন, তাহলে আপনার প্রাইসিং এর প্রয়োজনটা নাই। ঠিক আছে? হুম। কিন্তু প্রাইসিং রাখাটা ভালো, আমি বেশিরভাগ যুক্তিতে বলবো যে প্রাইসিং রাখাটা ভালো। এটা যে কোনো যে কেউ এটা দেখতে পারলে ভালো, আমাদের জন্য বেটার। আমি কেন প্রশ্ন করলাম আসলে, আমি ধরেন বিএজির একটা ওয়েবসাইট করেছি, সে হুম। একটা উদাহরণ দিচ্ছি, 20,000 টাকা দিয়ে। জি। আর কেডিপির ওয়েবসাইট করেছি 65,000 টাকা দিয়ে। সিমিলার ওয়েবসাইট, জাস্ট কেডিবিতে 25টা ছবি বেশি গেছে আর বিএজিতে 25টা ছবি কম ছিল। ওয়েবসাইট দুটা সিমিলার। আমি প্রাইসিংটা রাখি, মানে এটাই প্রশ্ন করলাম যে যদি আমি প্রাইসিং রাখি, আর যদি লোকাল মার্কেটে যে ওয়েবসাইট গুলো আমরা কাজ করি তখন হুম। করতে গেলে ধরেন দেখবে যে আমি $60 কাজ করছি এক জায়গাতে,
ওনার কাছ থেকে নিচ্ছি 30,000 টাকা, $60 আসতেছে মাত্র 6,000 টাকা বা 7,000 টাকা। হুম। তো তখন জিনিসটা এই হয়ে যাবে না? বিষয়টা সমস্যা নাই, এটা আপনার জন্য ভালো। কিভাবে আমার জন্য ভালো? আমি অনলাইনের কাজ করতে 6,000 টাকা দিয়ে আমি লোকাল মার্কেটে আমার পরিচিত লোকের কাছ থেকে নিচ্ছি 30,000 টাকা, তাহলে জিনিসটা কেমন হয়ে গেল না? ও আচ্ছা আচ্ছা, ওই কথা বলতেছেন। হ্যাঁ। আহ, আপনি অবশ্যই লোকাল মার্কেটে এমন কোনো প্রাইসিং এর ওয়েবসাইট বানাবেন না যেই, না, একটা কথা হচ্ছে যে আমি লোকাল মার্কেটে যদি 20,000 টাকার একটা ওয়েবসাইট বানাই, ঠিক আছে, তাহলে আমি হুম। তো ইন্টারন্যাশনাল মার্কেটে ওইটা আমি 40,000 টাকা দিয়ে বিক্রি করবো বা 30,000 টাকা দিয়ে। এটা হ্যাঁ, হচ্ছে ফার্স্ট কথা। সেটা হলে ঠিক আছে, সেটা হলে তো অবশ্যই সেরকম করব, কিন্তু অনেক সময় আছে, ধরেন বাংলাদেশে দুইটা কোম্পানির ওয়েবসাইট বানাতে ধরেন আমার কষ্ট সিমিলার, হয়তো এক সপ্তাহ লেগেছে দুইটা ওয়েবসাইট, এক একটা কোম্পানির ওয়েবসাইট করতে, কারোটার কাছ থেকে নিয়েছি 20,000 টাকা, কারোর কাছ থেকে নিয়েছি 65,000 টাকা। তো যদি হুম। আমি প্রাইসিং রাখি, কারণ সবাই তো পোর্টফোলিও দেখতে চায়, হ্যাঁ। যদিও তারা আমার পরিচিত বলে তাদের কাছে আমার পোর্টফোলিওটা দেখানোর প্রয়োজন পড়েনি, বাট কেউ যদি ধরেন এমন হতে পারে, এখনো অনেকগুলো কথা আছে, হঠাৎ করে বলে ঠিক আছে তুমি তোমার সাইটটা দাও, আমি আমার স্যারকে দেখাবো। স্যার দেখলো যে আমি কোটেশন করেছি 40,000 টাকা, অথচ আমার ওয়েবসাইটে একটা ওয়েবসাইট করার কোটেশন প্রাইসিং দেওয়া আছে 25,000 টাকা। এই জন্যই তো প্রাইসিং এ আপনি রাখবেন তিনটা প্যাকেজ, একটা হচ্ছে বেসিক, একটা স্ট্যান্ডার্ড, একটা প্রিমিয়াম। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি। বুঝতে পারছি। জি, ঠিক আছে। আর কোন প্রশ্ন? পেন্থিয়নে তো মাত্র দুইজন লোক দুইজন সাইট করেছে, আমি যতটুকু জানি, আমার সাথে যতটুকু কথা হয়েছে। আর কি কেউ রেডি করেছে জানি না না। করলে নাই এখন, কারোর জন্য তো অপেক্ষা করা যাবে না, তাই না? যে কেউ তো কথাও বলছে না, তা তো বোঝা যেত। রি- ওইটা ওইটা ওনাদের ব্যাপার, ওনারা যা করার করবে। তো আমরা মোটামুটি যতটুকু দেখানো আমি দেখাইছি, বা সরি, যতটুকু দেখানোর হচ্ছে উনি দেখাইছেন, ওটা দিয়ে যদি সম্ভব হয় করে ফেলেন। আর যদি না হয় তাহলে আমি রেকর্ড দিচ্ছি, ভিডিও দিব আজকে রাতে, সেটা দেখবেন, দেখে হচ্ছে কমপ্লিট করবেন, কমপ্লিট করে দেন নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ফরওয়ার্ডে মুভ করবো। ওকে। ফুয়াদ ভাই আরেকটু, ভাই আপনাদের কারো যদি থাকে প্রবলেম, যেহেতু ফুয়াদ ভাই প্রচন্ড বিজি থাকে, ভাই আমাকে নক করেন, আমার মেসেঞ্জার সবসময় ওপেন আছে, আমার হোয়াটসঅ্যাপ সবসময় ওপেন আছে, আমার ফোন নম্বর সবসময় ওপেন আছে। যে দুজন পেনশনে করেছে তাদের সাথে কথা বলতে পারেন, যে কোনো সময় যে কোনো প্রয়োজন, তো ওয়েবসাইট রিলেটেড আমি আপনাদের হেল্প করতে পারবো। বাট ক্লাসটা শেষ করি ভাই, আমরা কিন্তু পিছিয়ে যাচ্ছি অনেক। একটু ভাই প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল এটা, যে আপনারা যদি প্রয়োজন থাকে, যে মনে করেন যে হ্যাঁ হচ্ছে, আমি ভাই, আমি আপনাদের সাথে আছি, আমি আপনাদের সাথে যে কোনো সময় যোগাযোগ করব। আমার ফোন নাম্বার, আমার ডিটেলস সবকিছু আমার ফেসবুক লিংকে পেয়ে যাবেন, এভরিথিং আমার যা আছে সবকিছু একই। তারপর আমি ফোন নাম্বারটা আরেকবার দিয়ে রাখছি, দিব ফুয়াদ ভাই, ওই যে একজন নক করছেন ফোন নাম্বারটা যাচ্ছে। হ্যাঁ, দেন দেন, সমস্যা নেই। আমি এতটুকু ভাই আমার নিজের নিজের প্রয়োজনে আমি আপনাদের হেল্প করতে যাচ্ছি। যদি প্রয়োজন পড়ে অবশ্যই আমাকে নক করেন, আমি আপনাদের লাগলে ভিডিও দেখিয়ে দিব যে পেনশনে কিভাবে সাইট রেডি করে। ঠিক আছে বুঝ ভাই। ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।